বছরের চাকা ঘোরে নিচের নিয়মে। দিন যায় মাস যায়, দেখতে দেখতে কতগুলো ঋতু বদলে যায়। গ্রামের মেঠো রাস্তার ধুলো যেমন বর্ষার জলে কাদা হয়ে যায়, আবার রোদে শুকিয়ে ধুলো হয়ে বাতাসে উড়ে। আমার জীবনটাও তেমনই এক জায়গায় থমকে রয়। একই রকম অভাব, একই রকম হাড়ভাঙা খাটুনি। তবে এই সব কষ্টের মাঝেও একটি জিনিস বদলে যেতে থাকে, আর তা হলো শাহেদ। শাহেদ এখন আর সেই প্রাইমারি ছোট বাচ্চাটা নেই। হাই স্কুলের গণ্ডি পেরিয়ে সে এখন শহরের কলেজে পড়ে। প্রতিদিন গ্রাম থেকে হেঁটে 3 মাইল দূরে গিয়ে বাস ধরে শহরে যেতে হয় তাকে। ছেলে যেমন দিন দিন লম্বা চওড়া হচ্ছে, তেমনি তার পড়াশোনার খরচও বাড়ছে। আমি এখন আগের চেয়েও বেশি খাটি। মাতব্বর বাড়ির কাজের পর আরও দুটো বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছি। রাতে চোখে যখন ঘুমের ক্লান্তি নেমে আসে, তখনও আমি খোপে আটকে রাখা দুটো মুরগির ডিম বা নিজের হাঁসের ডিমগুলো জমিয়ে রাখি শহরের বাজারে বেচার জন্য, যাতে শাহেদের যাতায়াত ভাড়া টাকাটা উঠে আসে। তবে শাহেদ আর আগের মতো নেই। সেই যে ছোটবেলায় আমার ছেঁড়া আঁচল ধরে মিষ্টি মিষ্টি কথা বলতো, আমার হাতের আনা খাবারের বাটি দেখে আনন্দে জড়িয়ে ধরতো, সে আবেগগুলো এখন কেমন যেন উবে গেছে। কলেজে ছেলেদের সাথে মিশে সে এখন নিজেকে নিয়ে বড়ই লজ্জিত। তার পরনের জামাটা কেন অন্য ছেলেদের মতো সুন্দর নয়, কেন তার মা অন্যের বাড়িতে থালা বাসন মাজে, এসব চিন্তা তার ভেতর এক অদ্ভুত জেদ আর বিরক্তির জন্ম দেয়। আমি যখন রাতে হাত পা ব্যথায় কুকড়ে যাওয়া আঙুল নিয়ে খেতে বসি, শাহেদ তখন পড়াশোনার বাহানায় একপাশে মুখ ফিরিয়ে বসে থাকে। মা যদি কখনো শখ করে জিজ্ঞেস করে, বাজান পড়াশোনা কেমন চলতেছে, স্যাররা কিছু কয়? শাহেদ বিরক্ত মুখে বলে, তুমি বুঝবা না আম্মা, এত প্যাচাল পাইরো না তো, আমারে পড়তে দাও। আমি মন খারাপ করি না, আমি ভাবি শহরের পড়াশোনা কত কঠিন জিনিস। ছেলেটা সারাদিন মেহনত করছে, মাথার ভেতর কত পড়া, তাই হয়তো মেজাজটা একটু চড়া। সময় গড়িয়ে যায়, এলো সেই কাঙ্ক্ষিত দিন। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ। সকাল থেকেই বুকের ভেতরে একটা অচেনা টিপটিপ শব্দ। আমি হাত জোর করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। দুপুরের দিকে গ্রামের মোড়ের দোকান থেকে শাহেদ বাড়ি ফিরল। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত অহংকার আর গাম্ভীর্যের ছায়া। লতিফ স্যার নিজেই বাড়িতে ছুটে এলেন। আনন্দে আত্মহারা হয়ে বললেন, জরিনা, ও জরিনা, দেখা যা তোর ছেলে কি করছে। শাহেদ পুরো কলেজে গোল্ডেন এ প্লাস পাইছে, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করছে রে। কথাটা শোনা মাত্র আমার চোখের কোণে আনন্দের জল গড়িয়ে পড়ে। আমি বারান্দায় হাঁটু গেড়ে বসে পড়ি। আমার এত বছরের না খাওয়া, মানুষের কটু কথা শোনা, হাড়ে হাড়ে খেটে মরা, সব যেন এক মুহূর্তে সার্থক হয়ে গেল। আমি দেরি করলাম না। অনেক দিন ধরে তিল তিল করে নিজের আঁচলে বাঁধার পর মাটির ব্যাংকে জমিয়ে রাখা খুচরো টাকাগুলো বের করলাম। তারপর সোজা মাতব্বর বাড়িতে গিয়ে কিছু টাকা অগ্রিম চাইলাম। সব মিলিয়ে পুরো 1000 টাকা জমা করে সোজা হাটের রশিদের মিষ্টির দোকানে গেলাম। এক বিশাল খাঁটি জিলিপি আর রসগোল্লার হাড়ি নিয়ে আমি গ্রামে ফিরলাম। গ্রামের প্রতিটি মুরব্বি, মাতব্বর বাড়ি, এমনকি লতিফ স্যারের বাড়ি গিয়ে নিজের হাতে মিষ্টি খাইয়ে এলাম। যে হাত দিয়ে আমি অন্যের বাড়ির এঁটো পরিষ্কার করেছি, আজ সেই হাত দিয়ে মিষ্টি দিতে গিয়ে আমার বুকটা গর্বে ফুলে উঠেছিল। আমি সবাইকে গর্ব করে বলতে লাগলাম, আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, দোয়া কইরেন আমার বাজান যেন অনেক বড় সাপ হইতে পারে। গ্রামের মানুষ প্রশংসা করছিল, কিন্তু শাহেদের মুখ ছিল ভার। সে যখন দেখে তার মা গায়ের ঘাম আর ধুলো বালি মাখার শাড়ি পরে ঘরে ঘরে মিষ্টি দিয়ে বেড়াচ্ছে, তার ভেতরে এক চরম অপমানবোধ জেগে ওঠে। সে মনে মনে ভাবে, মায়ের এই সস্তা আনন্দ করার কি আছে, মিষ্টি খেয়ে মানুষকে দেখানোর কি দরকার। রাতে ঘরের কুপির সামনে বসে আমি মিষ্টির হাড়ির অবশিষ্ট দুটো রসগোল্লা শাহেদের সামনে এনে রাখলাম। খা বাজান, মুখটা মিষ্টি কর, আজ আমার যে কি আনন্দ হইতাছে আমি তোরে বইলা বুঝাইতে পারুম না। তোর বাপে থাকলে আজ কত খুশি হইতো। শাহেদ চামচ দিয়ে রসগোল্লাটা নাড়াচাড়া করতে করতে ঠান্ডা গলায় বলল, এই সামান্য গোল্ডেন পাই এত লাফালাফি করার কিছু নাই আম্মা, আসল পরীক্ষা তো সামনে। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকাই। কিসের পরীক্ষা বাজান? শাহেদ গম্ভীর গলায় বলে, ঢাকা ভার্সিটি। ঢাকায় গিয়ে কোচিং না করলে চান্স পাবো না। দেশের সেরা জায়গায় পড়তে হইব আমারে। গ্রামে বা এই ছোট্ট শহরে পইরা থাইকা আমার কোনো লাভ নাই। আমি এক মুহূর্তে থমকে যাই। আমি ঢাকা শহরের নাম শুনেছি, কিন্তু সে শহর কত দূরে, সেখানকার খরচ কেমন তা আমার কোনো ধারণাই নাই। আমি মৃদু স্বরে বললাম, ঢাকায় যাইতে কত টাকা লাগবে রে বাজান? অনেক টাকা, শাহেদ বিরক্তি নিয়ে বলে। কোচিং ফি, ম্যাসের ভাড়া, খাওন, বইপত্র সব মিলায় প্রথম ধাক্কাতেই 15-20 হাজার টাকা লাগবে। তারপর তো প্রতি মাসে খরচ আছেই। 20,000 টাকা? শব্দটা যেন আমার মাথার উপর এক বিশাল পাথরের মতো এসে পড়ে। যেখানে প্রতিদিনের চাল ডালের টাকা জোগাতে আমার হিমশিম খেতে হয়, সেখানে এত টাকা আমি কোথায় পাবো? আমি কাতর গলায় বললাম, বাজান রে, এত টাকা আমি কই পামো? তুই তো জানোস আমার হাতে কিচ্ছু নাই। তুই যদি এই শহরের কোনো বড় কলেজে ভর্তি হইতি। কথাটা শেষ করার আগেই শাহেদ থালাটা ঝনঝন শব্দে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল। তার চোখে তীব্র ক্ষোভ। আমি জানতাম তুমি এই কথাই বলবা।
শাহিদ চিৎকার করে ওঠে, অন্যের বাড়ি কাম করে আমারে খালি খাইতে দিছো, কিন্তু আমার ভবিষ্যৎ গড়ার ক্ষমতা তো তোমার নাই। শহরের অন্য ছেলেরা কত সুযোগ পায়, আর আমারে এই গ্রামে পইরা পইরা মরতে হইব। যদি টাকা জোগাড় না দিতে পারো, তাইলে ছোটবেলায় আমার এত পড়ালেখার স্বপ্ন দেখাইছিলা কেন? এত বড় বড় অফিসার হওয়ার কথা কেন কইছিলা? শাহেদের কথাগুলো যেন চাবুকের মতো আমার পিঠে এসে পড়ে। আমি ছেলেটার জন্য আমার নিজের পুরো যৌবন, ক্ষুধার সুখ বিসর্জন দিয়েছি, সেই ছেলে আজ আমাকে এই কথা বলছে। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল, কিন্তু আমি কোনো প্রতিবাদ করলাম না। শাহেদ এক কোণে গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে কুপিটা মৃদু মৃদু জ্বলছে। আমি বাঁশের বেড়ার ফাঁক দিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রইলাম, আর মনে পড়ে গেল বাসর রাতের কথা, মনে পড়ে গেল শ্বশুর শাশুড়ির মরার দিনের কথা। আমি সারা জীবন শুধু সহ্যই করে এসেছি, আজ ছেলের এই কঠিন শব্দগুলো আমাকে সহ্য করতে হচ্ছে। পরদিন সকালে শাহেদ ঘুম থেকে উঠে দেখে আমি ঘরে নেই, রান্নাঘরে কোনো হাঁড়ি চড়ে নেই। শাহেদের মনে এক অদ্ভুত জেদ চেপে বসেছিল। সে স্থির করেছিল মা যদি টাকা না দেয় তবে সে পড়ালেখাই ছেড়ে দেবে। সকাল 10টার দিকে আমি ঘরে ফিরে এলাম। আমার মুখটা খুব ফ্যাকাশে, গায়ের শাড়িটা ধুলো মাখা। আমি শাহেদের সামনে এসে দাঁড়ালাম, হাত দুটো কাঁপছিল। আমি আমার শাড়ির আঁচল থেকে একটা পুরানো কাপড়ের পুটলি বের করে শাহেদের হাতে দিলাম। শাহেদ পুটলিটা খুলে দেখে ভেতরে সামান্য কিছু টাকার নোট আর একজোড়া ছোট সোনার কানের পাশা আর সোনার নাকের নোলক। আমি মাথা নিচু করে নিচু স্বরে বললাম, তোর দাদি মারার আগে এই ছোট সোনার জিনিস দুটো আমারে দিছিল, কইছিল বিপদে আপদে কাজে লাগাইতে। আমি সকালে মাতব্বরের বড় বোর কাছে গিয়ে এগুলা বন্ধক থুয়ে আসমো, আর ভিটা বাড়ির পিছনের মেহগুনি গাছটা বিক্রি কইরা দিলে মাতব্বরের কাছে সব মিলায় 15,000 টাকা হইব। এই নে বাজান। শাহেদ টাকার জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখের সামনে এখন ঢাকার চকচকে রাজপথ, বড় বিশ্ববিদ্যালয় আর এক অভিজাত জীবনের স্বপ্ন। সে একবারের জন্য মায়ের ফ্যাকাশে মুখের দিকে বা আমার শূন্য কানের লতির দিকে তাকালো না, সামান্য ধন্যবাদও জানালো না। ঠিক আছে আম্মা, আমি আজ বিকেলের বাসে ঢাকা রওনা হমো, জামা কাপড় গুছায় নেই। আমি দরজার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু আমি শাড়ির আঁচল দিয়ে আর মুছলাম না। আমি বুঝতে পারছিলাম আমার শাহেদ বড় অফিসার হয়তো হবে, কিন্তু সে আর আমার সেই ছোট বাজার নেই। সে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনোদিন হয়তো ফিরে আসবে না।